দেখো, আগের দিন আমরা শুরু করেছিলাম কমন কালেক্টর মোড। কমন কালেক্টর মোডের আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা দেখেছি। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার কার মধ্যে ছিল? ইনপুট ক্যারেক্টারিস্টিক্স ছিল আইবির সঙ্গে ভিসিবি, অর্থাৎ ইনপুট দিককার কারেন্ট এবং ইনপুটের দিকে ভোল্টেজ, এই দুটোর মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স একটা কনস্ট্যান্ট ভিসিই অর্থাৎ কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজ, এটা আমরা দেখেছি। এটা হচ্ছে কি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ কমন কালেক্টর মোড। এরপরে আসছে যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ কমন কালেক্টর মোড। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স মানে আমরা কি বুঝবো একটা কমন কালেক্টর মোডের কানেকশনের ক্ষেত্রে? এর আমরা কানেকশন ডায়াগ্রামটা একবার দেখে নেব। এটা হলো একটা এনপিএন টাইপ বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কিরকম হয় আমরা দেখতে চাই। এটা একটা বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এটা হলো বেস টার্মিনাল, এটা হলো কালেক্টর টার্মিনাল এবং এটা এমিটার টার্মিনাল। এবার এটাকে কমন কালেক্টর কানেকশন করা হয়েছে, সুতরাং রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স লেগে থাকবে কোথায়? এমিটারে। যে সিগন্যালটাকে আমরা অ্যাপ্লাই করব, ইনপুট সিগন্যাল, আমরা কোথায় অ্যাপ্লাই করব? বেসে অ্যাপ্লাই করব। এটা হলো ধরো ইনপুট সিগন্যাল। এটাকে আমরা বায়াসিং বলবো। সাপোজ এই ব্যাটারিটার নাম হচ্ছে ভিবিবি। এখানে আরেকটা বায়াসিং অ্যাপ্লাই করা হবে। এই ব্যাটারিটার নাম হচ্ছে ভিসিসি। এবার আমার ইনপুট, এটা হলো ইনপুট কারেন্ট আইবি। ইনপুট ভোল্টেজ কোনটা? ইনপুট ভোল্টেজ হচ্ছে ভি এবং সি, বেস এবং কালেক্টরের মধ্যেকার যে ভোল্টেজ, অর্থাৎ এই ভোল্টেজটা, এটাকে আমরা ভিসিবি বলছি। এটা হলো ইনপুট ভোল্টেজ, এটা হলো ইনপুট ভোল্টেজ। অন্যদিকে আউটপুটের দিক যেটা আছে, আউটপুটের দিকের কারেন্ট কোনটা? এই দিকের যে কারেন্ট যাবে, এই কারেন্টটার নাম হলো আইই। এই কারেন্টটাকে আমরা বলবো আউটপুট কারেন্ট। অন্যদিকে এই যে এমিটার এবং কালেক্টর, এই দুটো টার্মিনালের মধ্যেকার যে ভোল্টেজ, এমিটার এবং কালেক্টরের মধ্যে যে ভোল্টেজ, সেটাকে আমরা কি বলবো? ভিসিই। ভিসিই যে ভোল্টেজটা, এটাই হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। এই ভোল্টেজ অর্থাৎ ভিসিই ভোল্টেজটা হলো আউটপুট ভোল্টেজ। তাহলে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স ড্র করবার সময় আমাকে আউটপুটের দিকের কারেন্ট নিতে হবে, অর্থাৎ আউটপুটের দিকের কারেন্ট মানে কি? আইই, এটাকে নিতে হবে, এবং আউটপুটের দিকের ভোল্টেজ নিতে হবে, অর্থাৎ ভিসিই কে নিতে হবে। এবং আমরা যখন এই ক্যারেক্টারিস্টিক্সটা ড্র করব এই দুটোর মধ্যে, তখন আমরা কাকে কনস্ট্যান্ট ধরবো? না, আমরা কনস্ট্যান্ট ধরে নেব। কনস্ট্যান্ট আমরা কাকে ধরবো? কনস্ট্যান্ট আমরা ধরে নেব ইনপুটের দিককার যে কারেন্ট, সেটাকে। এই ইনপুটের দিককার কারেন্ট আইবি, এটাকে আমরা সে কনস্ট্যান্ট ধরে নেব। ঠিক আছে, তাহলে আমাদের যে ক্যারেক্টারিস্টিক্সটা হবে, ক্যারেক্টারিস্টিক্সটা আমরা কার কার মধ্যে ড্র করব? না, আইই এর সঙ্গে ভিসি এর ক্যারেক্টারিস্টিক্স আমরা ড্র করব এট এ কনস্ট্যান্ট আইবি। এবার দেখা যাক এই ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম দেখতে হয়। এখানে তোমরা একটা ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছ। এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর আইই, যেটা মিলি অ্যাম্পিয়ারে আছে, সেটাকে দেখানো হয়েছে, এবং এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আউটপুটের যে ভোল্টেজ অর্থাৎ ভিসিই, যেটা ভোল্ট ইউনিটে আছে, তাকে দেখানো হয়েছে। এবং এইখানে দেখো বিভিন্ন কার্ভ দেখানো হয়েছে, এবং এই কার্ভগুলো বিভিন্ন কার্ভ কেন? কারণ হচ্ছে বিভিন্ন আইবির যে ভ্যালু, সেই বিভিন্ন ভ্যালুর জন্য এরকম বিভিন্ন কার্ভ আমরা দেখাতে পারছি। সাপোজ আইবির ভ্যালু 10 মাইক্রো অ্যাম্পিয়ার যদি হয়, তাহলে এরকম একটা কার্ভ। যদি আইবির ভ্যালু 20 মাইক্রো অ্যাম্পিয়ার হয়, তাহলে এরকম একটা কার্ভ। মানে অ্যাকচুয়ালি যেটা আমরা
কমন এমিটার কানেকশনের ক্ষেত্রে দেখেছিলাম, কমন এমিটার কানেকশনের ক্ষেত্রে কার্ভটা কার কার মধ্যে ছিল? কমন এমিটার কানেকশনের ক্ষেত্রে আমাদের যে কার্ভটা সেটা ছিল আইসির সঙ্গে ভিসিইর কার্ভ ছিল। এটা আমরা কার্ভটা দেখেছিলাম আইসির সঙ্গে ভিসিই ইন কমন এমিটার মোড, সিই মোড বা কমন এমিটার মোড। সেখানে কার কার মধ্যে কার্ভ ছিল? এই কার্ভটা ছিল হচ্ছে আইসির সঙ্গে ভিসিই, আইসি ভার্সাস ভিসিই। এবং সেখানে আমরা যেরকম কার্ভ পেয়েছিলাম সেই কার্ভের সঙ্গে এর কিন্তু সিমিলারিটি থাকবে। সিমিলারিটি কেন থাকবে? কারণ হচ্ছে এখানে আমরা কার্ভটা কার মধ্যে চাইছি, এটা হচ্ছে আমার কমন কালেক্টর মোড। কমন কালেক্টর মোড, এখানে আমরা কার কার কার্ভ চাইছি বলো? সিসি মোডে আমরা কার্ভ চাইছি হচ্ছে আইইর সঙ্গে আইই ভার্সাস ভিসিই, আইই ভার্সাস ভিসিই। এবার আমরা একটা জিনিস জানি যে একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে কালেক্টর কারেন্ট এমিটার কারেন্ট আইই যেটা, সেটা সঙ্গে কালেক্টর এবং বেস কারেন্টের একটা রিলেশন আছে। রিলেশনটা কি? আইই ইজ ইকাল টু আইসি প্লাস আইবি, অর্থাৎ এমিটার কারেন্ট ইজ ইকাল টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। তো তার মধ্যে যে বেস কারেন্ট যেটা হয়, বেস কারেন্টটা মাইক্রো অ্যাম্পিয়ারে থাকে এবং এটার ভ্যালু খুবই নেগলিজিবল হয়। বেস কারেন্টটা খুবই নেগলিজিবল হয়, ইট ইজ ভেরি স্মল। সুতরাং আমরা এটাও বলতে পারি যেটা আইই আছে এমিটার কারেন্ট, দ্যাট ইজ নিয়ারলি ইকুয়াল টু আইসি। যদি আমরা আইবিটাকে নেগলেক্ট করে দিই তাহলে আইই অর্থাৎ এমিটার কারেন্ট ইজ নিয়ারলি ইকুয়াল টু আইসি অর্থাৎ কালেক্টর কারেন্ট। এবং আমরা কালেক্টরের সঙ্গে ভিসিইর একটা কার্ভ অলরেডি আমরা জানি, সেই কার্ভটা কিরকম দেখতে থাকে? সেই কার্ভটা হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস বরাবর আমরা কি দেখিয়েছি? এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ভিসিই আমরা দেখাবো এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা আইসি যদি দেখাই, যেটা আমরা কমন এমিটার মোডের ক্ষেত্রে দেখেছি, সেই কার্ভের নেচারটা এই রকম হতো। একটা নির্দিষ্ট ভ্যালু অফ ভিসিই পর্যন্ত ভোল্টেজটা বাড়ার সঙ্গে সঙ্গে কারেন্টটা দ্রুত হারে বাড়তো, কিন্তু তারপর থেকে কারেন্টটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকতো। কনস্ট্যান্ট কিসের জন্য থাকতো? পরে কনস্ট্যান্ট এই জন্য থাকতো, পরে কনস্ট্যান্ট আইবি। যদি আইবির ভ্যালু কনস্ট্যান্ট থাকে, সাপোজ যদি আমরা এই কার্ভটাকেই ধরি, এই যে কার্ভটা আমরা কিসের জন্য পেতাম? সাপোজ এটা আইবির একটা সার্টেন ভ্যালুর জন্য আমরা পেতাম। দিস ইজ ফর আইবি ইজ ইকাল টু 2 মাইক্রোঅ্যাম্পিয়ার। এবং এই কার্ভটা আমরা কার মধ্যে পেতাম? কমন এমিটারের ক্ষেত্রে। কমন এমিটারের ক্ষেত্রে আমরা পেতাম হচ্ছে ভিসিইর সঙ্গে আইসি। কিন্তু আমরা কি দেখলাম এর আগে? আমরা দেখলাম যে আইই যেটা, সেটা নিয়ারলি ইকুয়াল টু আইসি। তাহলে আমরা এখানে আইসির জায়গায় যদি আইই লিখি তাহলেও খুব একটা ভুল কিছু হবে না। তাহলে আইসির জায়গায় আমরা এটাকে আইই লিখে দিলাম। আইইটা কিসে আছে না? আইই হচ্ছে স্মল কারেন্ট, এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে থাকে। আইইটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে থাকে এবং এইরকম একটা কার্ভ আমরা দেখতে পাবো। এবং যত আমরা আইভির ভ্যালু বাড়াতে থাকবো তত কার্ভটা কি হবে? তত কার্ভটা আরো উপরের দিকে উঠতে থাকবে। কারণ আইই বাড়ালে কি বাড়বে? আইই বাড়ালে আইসি বাড়বে এবং আইসি বাড়লে কি বাড়বে? আইই বেড়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি যত আমরা আইভির ভ্যালুটাকে বেশি রাখবো, সে দিস কার্ভ ইজ ফর আইবি ইজ ইকাল টু 3 মাইক্রোঅ্যাম্পিয়ার। এরকম ভাবে আমরা যত কার্ভটাকে ক্রমশ উপরের দিকে ওঠাতে থাকবো তত কি হবে? কার্ভটা ক্রমশ উপরের দিকে উঠতে থাকবে ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ আইবি। তো কার্ভের মধ্যে এই যে অংশটা, এই দিককার যে অংশটা, এই দিকের অংশটাকে আমরা কি বলতে পারি? এখান থেকে যে এই অংশটুকু, এটাকে আমরা বলতে পারি যে এই রিজিয়নের মধ্যে কি থাকে? যে আমার বাইপোলার জাংশন ট্রানজিস্টর, তার যে কালেক্টর বেস জাংশন এবং তার যে এমিটার বেস জাংশন বা বেস এমিটার জাংশন, দুটোই হচ্ছে এই রিজিয়নের মধ্যে ফরওয়ার্ড বায়াস থাকে। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি স্যাচুরেশন রিজিয়ন। এটা হচ্ছে আমাদের, আমরা কমন বেসের ক্ষেত্রেও দেখেছি, আমরা কমন এমিটারের ক্ষেত্রেও দেখেছি এবং কমন কালেক্টরের ক্ষেত্রেও এই রিজিয়নটাকে আমরা স্যাচুরেশন রিজিয়নই বলবো। এই রিজিয়নটা হলো স্যাচুরেশন রিজিয়ন, ঠিক আছে? কারণ এই রিজিয়নের মধ্যে কি থাকে না? কালেক্টর বেস জাংশন অ্যাজ ওয়েল অ্যাজ বেস এমিটার জাংশন, both of these two junctions are under forward bias. Both junction are under forward bias, ঠিক আছে? এবারে আমরা একটা কার্ভ ড্র করব
যেটা হচ্ছে ফর আইবি ইজ ইকাল টু 0 মাইক্রো অ্যাম্পিয়ার। যদি 0 মাইক্রো অ্যাম্পিয়ার হয় তাহলে কার্ভটা আরো নিচ দিয়ে যাবে, সাপোজ এরকম একটা জায়গা দিয়ে যাবে। আমরা ধরে নিচ্ছি দিস কার্ভ ইজ ফর আইবি ইজ ইকাল টু 0 মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে 0 মাইক্রো অ্যাম্পিয়ারের তলাতেও তো একটু কার্ভের অংশ থাকছে, এইখানেও তো আমরা একটা আই এর একটা সামান্য হলেও ভ্যালু পাচ্ছি। তাহলে এই জায়গাটাকে আমরা কি জায়গা বলবো? এই যে অংশটা, অর্থাৎ আইবি ইজ ইকাল টু 0, এই রিজিয়নের অংশটাকে আমরা বলবো হচ্ছে কাট অফ রিজিয়ন। কারণ কাট অফ রিজিয়ন কারণ কি? কারণ হচ্ছে এই রিজিয়নের মধ্যে আমার কালেক্টর বেস জাংশন সেটাও হচ্ছে রিভার্স বায়াস আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এমিটার বেস জাংশন দ্যাট ইজ অলসো রিভার্স বায়াস। সুতরাং এই অংশটাকে আমরা বলবো হচ্ছে কাট অফ রিজিয়ন। এই অংশটাকে আমরা বলবো কাট অফ রিজিয়ন। আচ্ছা, এবার হচ্ছে এই যে কার্ভটা ক্রমশ উপরের দিকে উঠছে, তাহলে এইখান থেকে যে এই অংশ, এইখান থেকে যে অংশটা আপ টু দিস, মানে ফ্রম দিস স্যাচুরেশন আপ টু দিস কাট অফ, এই যে অংশ যেখানে আমরা কি দেখতে পাচ্ছি না আই এর যে ভ্যালু সেটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকছে উইথ দ্য ভ্যারিয়েশন অফ ভিসিই, এই রিজিয়নটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, ঠিক আছে। অ্যাক্টিভ রিজিয়নে কি হয় না, অ্যাক্টিভ রিজিয়নের মধ্যে আমার যে কালেক্টর বেস জাংশন আছে, কালেক্টর বেস জাংশনটা হচ্ছে রিভার্স বায়াস থাকে এবং এমিটার বেস যে জাংশন আছে সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস থাকে। এই রিজিয়নটাকে আমরা বলতে পারি অ্যাক্টিভ রিজিয়ন। তার মানে আমরা সিমিলার ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি হচ্ছে কার ক্ষেত্রে না, কমন এমিটার, কমন বেস এবং কমন কালেক্টর সব ক্ষেত্রেই অলমোস্ট সিমিলার এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই কার্ভগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। এবারে হচ্ছে কি, এবারে আমরা কমন কালেক্টর কনফিগারেশনের ক্ষেত্রে কিছু ফ্যাক্টরের কথা জানবো। প্রথমেই হচ্ছে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, যেটা আমরা কমন বেসের ক্ষেত্রে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরের নাম দিয়েছিলাম আলফা। কমন এমিটারের ক্ষেত্রে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন যে ফ্যাক্টর বা বেস কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, তার নাম দেওয়া হয়েছিল কি বিটা। সেরকম ভাবেই কমন কালেক্টর কনফিগারেশনের ক্ষেত্রে যে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর আছে, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরের নাম কি হবে? এখানে হচ্ছে গামা, ঠিক আছে। এখানে যে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, সেই কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরকে বলা হচ্ছে গামা। এবার এই গামা, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? গামা দেখো এখানে বলা হচ্ছে দ্য রেশিও অফ দ্য চেঞ্জ ইন দ্য এমিটার কারেন্ট টু দ্য চেঞ্জ ইন দ্য বেস কারেন্ট ইজ নোন অ্যাজ দ্য কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ইন কমন কালেক্টর কনফিগারেশন, ঠিক আছে। এখানে হচ্ছে চেঞ্জ ইন এমিটার কারেন্ট বাই চেঞ্জ ইন বেস কারেন্ট। তাহলে চেঞ্জ ইন এমিটার কারেন্ট বাই চেঞ্জ ইন বেস কারেন্ট, অর্থাৎ আমরা কি বলতে পারি, গামা ইজ ইকাল টু আমরা বলতে পারি চেঞ্জ ইন এমিটার কারেন্ট। তো চেঞ্জকে আমরা ডেল্টা এইটা দিয়ে ডিনোট করি, ডেল্টা আইই ডিভাইডেড বাই হচ্ছে কি ডেল্টা আইবি, ডেল্টা আইই ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা আইবি। এই যে রেশিও, এই রেশিওটাকেই আমরা বলছি যে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, ঠিক আছে। এবার আমরা এই যে গামা, এই গামার একটা রিলেশন বার করব উইথ দ্য চেঞ্জ, মানে আলফা এবং বিটা যেটা আমরা আগে ডিরাইভ করেছি তার সঙ্গে গামার একটা রিলেশন আছে, সেই রিলেশনটা আমরা ডিরাইভ করার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখো এখানে আমরা কি পাচ্ছি, গামা ইজ ইকাল টু ডেল্টা আইই বাই ডেল্টা আইবি। আচ্ছা, এর আগে আমরা আলফা সমান কত পেয়েছি, ডেল্টা আইসি বাই ডেল্টা আইই, চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন এমিটার কারেন্ট। এটা আমরা কার ক্ষেত্রে পেয়েছি, আলফা। এটা হচ্ছে কমন যে বেস কনফিগারেশন সেই ক্ষেত্রে আমরা পেয়েছিলাম। অন্যদিকে কমন এমিটারের ক্ষেত্রে আমরা একটা ফ্যাক্টর জেনেছি, সেটা হচ্ছে বিটা। বিটাটা কি জিনিস না, ডেল্টা আইসি ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা আইবি। স্যার হ্যাঁ বলছি স্যার, ডেল্টা আইসি আর ডেল্টা আই এটা কার ক্ষেত্রে পেয়েছিলাম স্যার? ডেল্টা আইসি বাই ডেল্টা আই যেটা আছে সেটা হচ্ছে তোমার কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে, এটা হচ্ছে কমন বেসের জন্য আমরা পেয়েছিলাম, ঠিক আছে। এটা আমরা পেয়েছিলাম কার ক্ষেত্রে, কমন বেসের ক্ষেত্রে, সিবি। কমন বেসটাকে আমি সংক্ষেপে সিবি বলছি, ঠিক আছে। আর এই যে গামা জিনিসটা পেলে, এটা কার ক্ষেত্রে পেলে, এটা হচ্ছে ফর সিসি, কমন কালেক্টর, ঠিক আছে, কমন কালেক্টর মোডের ক্ষেত্রে পেলে। আর এই যে বিটা ইজিক্যাল টু ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, এটা কার ক্ষেত্রে পেয়েছিলেন, এটা পেয়েছিলে কমন এমিটারের ক্ষেত্রে, যেটাকে আমরা সংক্ষেপে সিই বলছি, ঠিক আছে। তো
তো এবারে আমরা বলছি দেখো গামার সঙ্গে আলফা আর বিটার একটা তো রিলেশন বার করতে হবে। সেটা কিভাবে হবে না, আমরা দেখো গামা ইজ ইকাল টু পাচ্ছি কি ডেল্টা আইবি বাই ডেল্টা আইই বাই ডেল্টা আইবি। গামা ইজ ইকাল টু হচ্ছে ডেল্টা আইই বাই ডেল্টা আইবি। এবার এই যে ডেল্টা আইবি এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি উপরেরটাকে আমি অ্যাজ ইট ইজ রাখলাম, ডেল্টা আইটাকে ডেল্টা আই রাখলাম, কিন্তু আমরা একটা জিনিস জানি যে এমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে কালেক্টর কারেন্ট, মানে আইই ইজ ইকুয়াল টু হচ্ছে কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। এটা তো আমরা জানি কালেক্টর কারেন্ট প্লাস হচ্ছে বেস কারেন্ট। এবার দুদিকে যদি আমরা ডেল্টা নিয়ে নিই তাহলে কি হবে, এদিকেও ডেল্টা নিলাম মানে ডেল্টা আইই সমান হয়ে গেল কত, ডেল্টা আই সমান হয়ে গেল ডেল্টা আইসি প্লাস ডেল্টা আইবি। ডেল্টা আই সমান হয়ে গেল ডেল্টা আইসি প্লাস ডেল্টা আইবি। এবারে যে এখানে ডেল্টা আইবি জিনিসটা আছে এক্সপ্রেশনে, তাহলে ডেল্টা আইবি সমান আমরা কি লিখতে পারি, ডেল্টা আইবি সমান আমরা লিখতে পারি তো ডেল্টা আইই মাইনাস ডেল্টা আইসি। ডেল্টা আইবি যে জিনিসটা আছে সেটার পরিবর্তে আমরা লিখতে পারি ডেল্টা আইই মাইনাস হচ্ছে ডেল্টা আইসি। এটা আমরা লিখতে পারি। তো সেটা যদি লিখতে পারি আমরা এখানে সেটা লিখবো, এখানে আমরা লিখে দেবো ডেল্টা আইই, এটা ই, ঠিক আছে, ডেল্টা আই মাইনাস ডেল্টা আইসি। এটাকে আমরা এখানে লিখলাম। যদি আমরা এটাকে লিখি আমরা উপর নিচে কি দিয়ে ভাগ করব, ডেল্টা আইই দিয়ে ভাগ করব। তাহলে উপরেও ডেল্টা আই দিয়ে ভাগ করো, ডেল্টা আইই বাই ডেল্টা আইই, ডেল্টা আই কে ডেল্টা আই দিয়ে ভাগ করব। আর নিচেও আমরা সমস্ত কিছুকে ডেল্টা আইই দিয়ে ভাগ করব, মানে প্রথমে হবে আমার ডেল্টা আইই ডিভাইডেড বাই হবে কত, ডেল্টা আইই, ডেল্টা আই বাই ডেল্টা আই হবে মাইনাস কি হবে, মাইনাস হবে ডেল্টা আইসি বাই ডেল্টা আইই, ডেল্টা আইসি বাই ডেল্টা আইই। ঠিক আছে, এবারে দেখো এই এক্সপ্রেশনের মধ্যে আমার অনেকগুলো ওয়ান চলে আসবে, এটাও হয়ে যাবে ওয়ান আর এই জিনিসটাও আমার ওয়ান হয়ে যাবে, এটা আমার কেটে ওয়ান হয়ে যাবে, এটা আমার কত ওয়ান আর এটাও আমার হয়ে যাবে ওয়ান, তাই তো কেটে কেটে। তাহলে আমার আলটিমেটলি কি পড়ে থাকবে, গামা ইজ ইকাল টু কত পড়ে থাকবে বলো, গামা ইজ ইকাল টু হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই নিচে হচ্ছে ওয়ান মাইনাস এই ডেল্টা আইসি বাই ডেল্টা আইটাকে কি বলে, ডেল্টা আইসি বাই ডেল্টা আইটাকে দেখো হচ্ছে আলফা বলে। ঠিক আছে, তার মানে ওয়ান মাইনাস আলফা, এটা আমরা বলতে পারি গামা ইজ ইকাল টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা। আর বিটা সমান আমরা কত জানতাম, বিটা সমান আমরা জানতাম হচ্ছে আলফা ডিভাইডেড বাই, এটা আগের দিনই করা হয়েছে, আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা, এটা আমরা আগের দিন দেখেছি। তাহলে দেখো যদি আমরা কি করি, আমরা যদি বিটা মানে গামাটাকে যদি বিটা দিয়ে ভাগ করি তাহলে কি পড়ে থাকবে, বা বিটাকে যদি আমরা গামা দিয়ে ভাগ করি তাহলে কি পড়ে থাকবে, দেখো বিটা বাই গামা সমান কত, বিটা সমান হচ্ছে কত, বিটা সমান হচ্ছে আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা, এটা। আর আলফা গামা ইজিক্যাল টু কত হচ্ছে এখানে, গামা ইজিক্যাল টু হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা। ঠিক আছে, আমরা যদি বিটা ডিভাইডেড বাই গামা করি তাহলে কি পাবো, তাহলে দেখো এদিকে আমার আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা আছে, সেটা আমার গুণ হয়ে যাবে হচ্ছে ওয়ান মাইনাস আলফা দিয়ে। তাহলে ওয়ান মাইনাস আলফা ক্যান্সেল আউট হয়ে যাবে, এই ওয়ান মাইনাস আলফা আর এই ওয়ান মাইনাস আলফা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আলটিমেটলি কি হলো, বিটা ইজ ইকাল টু হয়ে গেল আলফা ইন্টু গামা, আলফা ইন্টু গামা। ঠিক আছে, এটা একটা রিলেশন, এটা তোমরা মনে রাখবে, বিটা আলফা গামা এদের মধ্যে এই রিলেশনটা একটা থাকবে। এটা স্যার তাহলে তিনটে রিলেশন তাই তো? হ্যাঁ, তিনটেকে নিয়ে একটা কমন রিলেশন। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা কি দেখতে পেলাম যে কমন কালেক্টর কনফিগারেশনের ক্ষেত্রে আমরা দেখে নিলাম। ঠিক আছে, কমন কালেক্টর কনফিগারেশন আমাদের কমপ্লিট হয়ে গেল।
এবার একইভাবে কমন কালেক্টরের ক্ষেত্রেও আমরা কি কি বার করতে পারি, এই যে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এখান থেকে আমরা ইনপুট রেজিস্ট্যান্স বার করতে পারি। ঠিক আছে, ইনপুট রেজিস্ট্যান্স আমার কি করে বার হবে না, চেঞ্জ ইন দা ইনপুট ভোল্টেজ, দ্যাট মিনস দ্য ভিসিবি ডিভাইডেড বাই চেঞ্জ ইন দা ইনপুট কারেন্ট, দ্যাট মিনস চেঞ্জ ইন আইবি। ঠিক আছে, ওইভাবে আমরা বার করে ফেলবো ইনপুট রেজিস্ট্যান্স। একইভাবে যদি আমাদেরকে বলা হয় আউটপুট রেজিস্ট্যান্স বার করতে, তাহলে আমরা এই আউটপুট যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে এখান থেকে আমরা চেঞ্জ ইন দা ইনপুট মানে আউটপুট ভোল্টেজ, দ্যাট মিনস দ্য ভিসিই ডেল্টা ভিসিই ডিভাইডেড বাই চেঞ্জ ইন দা আউটপুট কারেন্ট, দ্যাট মিনস দ্য ডেল্টা আইই, এটা করে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো হচ্ছে এর আউটপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এইভাবে আমরা সমস্ত রকমের মোড যেগুলো বিজেটির ক্ষেত্রে হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করে ফেললাম। এবারে আমরা দেখবো যে এই যে বিভিন্ন কনফিগারেশন গুলো আছে, কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টর, তাদের মধ্যে একটা কম্প্যারিজন, ঠিক আছে, একটা তুলনামূলক আলোচনা আমাদেরকে করতে হবে কার ক্ষেত্রে কোনটা কি রকম থাকে। প্রথম যে প্রথম প্যারামিটারটা দেখো, ইনপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে, ইনপুট রেজিস্ট্যান্স মানে কি করে বার করতে হয় তো তোমরা জানোই, কার্ভ থেকে কিভাবে বার করতে হয় ইনপুট রেজিস্ট্যান্স আমি অলরেডি শো করেছি। তো কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে তোমরা দেখেছো যে ইনপুট রেজিস্ট্যান্স যেটা, সেটা কি হয়, সেটা হচ্ছে লো হয়। লো মানে কত লো না, অফ দ্য রেঞ্জ অফ 100 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার, সরি অ্যাম্পিয়ার নয়, 100 ওম, 100 ওম এরকম রেঞ্জের হয়ে থাকে ইনপুট রেজিস্ট্যান্সটা। অন্যদিকে কমন এমিটার মোডের ক্ষেত্রেও ইনপুট রেজিস্ট্যান্স লো হয়, তবে এর ভ্যালু একটু বেশি হয় ইন কম্পারিজন টু কমন বেস, এর ভ্যালু হচ্ছে কত 750 ওহমের মতো হয়। অন্যদিকে কমন কালেক্টরের ক্ষেত্রে ইনপুট রেজিস্ট্যান্স কিন্তু অনেক বেশি হাই হবে, ইনপুট রেজিস্ট্যান্সের মান কত হবে 750 কিলো ওম। দেখো এটা কিন্তু ওম ছিল, এটা হচ্ছে কিলো ওম, মানে হচ্ছে 1000 গুণ বেশি ইন কম্পারিজন টু দ্য কমন এমিটার মোড। ঠিক আছে, এবার আউটপুট রেজিস্ট্যান্সের দিকে যদি আসা যায়, আউটপুট রেজিস্ট্যান্সটা কিন্তু উল্টো হবে। কমন বেসের ক্ষেত্রে ইনপুট রেজিস্ট্যান্স লো ছিল, অন্যদিকে এর আউটপুট রেজিস্ট্যান্স কিন্তু ভেরি হাই, অ্যাবাউট 450 কিলো ওম। কমন এমিটারের ক্ষেত্রে কি হচ্ছে, আউটপুট রেজিস্ট্যান্স হাই কিন্তু এর থেকে কম, কমন এমিটারটা হচ্ছে মিডিল সবসময়। ঠিক আছে, দেখো কমন এমিটারের ক্ষেত্রে আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে হাই, অ্যাবাউট 45 কিলো ওম, কিন্তু এর যেটা 450 কিলো ওম সেটা কিন্তু এর ক্ষেত্রে 45 কিলো ওম, মানে কমন বেসের তুলনায় কিন্তু এর আউটপুট রেজিস্ট্যান্স কম হচ্ছে। অন্যদিকে কমন কালেক্টরের ক্ষেত্রে আউটপুট রেজিস্ট্যান্স ইজ ভেরি লো, এটা হচ্ছে অ্যাবাউট 50 ওম, মানে পুরো উল্টো, কমন বেসের ক্ষেত্রে ইনপুট রেজিস্ট্যান্স সব থেকে কম, আর কমন কালেক্টরের ক্ষেত্রে আউটপুট রেজিস্ট্যান্স সব থেকে কম। নেক্সট হচ্ছে কি ভোল্টেজ গেন। ভোল্টেজ গেন মানে হচ্ছে অ্যাম্পলিফায়ার থেকে যে আউটপুট আমরা পাচ্ছি, আউটপুট ভোল্টেজ যেটা পাচ্ছি সেটাকে আমরা যদি ইনপুট কতটা ভোল্টেজ দিচ্ছি সেটা দিয়ে ভাগ করে দিই, তবেই আমরা পেয়ে যাব ভোল্টেজ গেন। তো দেখা গেছে যে কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে এই যে ভোল্টেজ গেন তার মান হচ্ছে হাই, কত না অ্যাবাউট 150। অন্যদিকে কমন এমিটারের ক্ষেত্রে এটা হচ্ছে সব থেকে হাই, সব থেকে ভালো হচ্ছে এই কমন এমিটার মোড, যেখানে আমরা সব থেকে বেশি গেন পাচ্ছি, কত না অ্যাবাউট হচ্ছে 500 গেন। আউটপুট বা ইনপুট ভোল্টেজের রেশিও হচ্ছে 500 অলমোস্ট। আর কমন কালেক্টরের ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ গেন নেই, ভোল্টেজ গেনের হচ্ছে লেস দ্যান 1, মানে আউটপুট ভোল্টেজের পরিমাণটা কম ইন কম্পারিজন টু ইনপুট ভোল্টেজ। এটা তোমরা এটা থেকেও বুঝতে পারো, আউটপুট রেজিস্ট্যান্স থেকেও বুঝতে পারবে। এর ক্ষেত্রে আউটপুট রেজিস্ট্যান্সটা খুব লো হচ্ছে, তো যে কারণে এর লেস যেটা গেন হচ্ছে সেটাও খুব কম হচ্ছে। অন্যদিকে অ্যাপ্লিকেশনস মানে সরি অ্যাপ্লিকেশনস বলতে এটা কোথায় ইউজ করা হচ্ছে, মানে কোন জায়গায় এই কমন বেস, কোথায় বা কমন এমিটার আর কোথায় বা কমন কালেক্টর ইউজ করা হয়। ঠিক আছে, তো এই যে কমন বেস অ্যাপ্লিকেশনস, কমন বেসের অ্যাপ্লিকেশন হচ্ছে ফর হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনস, যেখানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা খুবই হাই, এরকম অ্যাপ্লিকেশন যদি থাকে, মানে যেখানে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল আছে সেটাকে আমাদেরকে অ্যাম্পলিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে হচ্ছে কমন বেস কনফিগারেশন। অন্যদিকে কমন এমিটার কোথায় ইউজ করতে হবে, কমন এমিটার ইউজ করা হবে ফর অডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনস। অডিও ফ্রিকোয়েন্সি মানে যেগুলো হচ্ছে আমরা অডিবল রেঞ্জের মধ্যে যেগুলো থাকে, অডিবল রেঞ্জ কোনটা হচ্ছে 20 হার্জ থেকে শুরু করে 20,000 হার্জ, এই রেঞ্জটা আমরা অডিবল না, এই রেঞ্জের মধ্যে যদি কোনো সিগন্যাল থাকে মানে সাউন্ড সিগন্যাল আসে সেটাকে আমরা শুনতে পাই। তো এইটা হচ্ছে অডিও ফ্রিকোয়েন্সি, মানে এই অডিবল রেঞ্জের মধ্যে যে ফ্রিকোয়েন্সিটা আছে সেইটাকে আমরা অ্যাম্পলিফিকেশনের কাজে ব্যবহার করতে পারি কমন এমিটার মোডকে। অন্যদিকে কমন কালেক্টরে তো দেখতেই পাচ্ছ এর হচ্ছে গেন হচ্ছে লেস দ্যান 1, তাহলে এটাকে অ্যাম্পলিফায়ার হিসাবে তো ইউজ করা যাবে না, এটাকে ইউজ করা হয় ফর ইম্পিডেন্স ম্যাচিং। ইম্পিডেন্স ম্যাচিং হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে কি হয়,
কোনো একটা অ্যাম্পলিফায়ার তার একটা স্টেজের সঙ্গে পরবর্তী স্টেজকে ম্যাচিং মানে কাপল করা হয়। কোনো একটা অ্যাম্পলিফায়ারে তো একটাই স্টেজ থাকে না, অনেকগুলো স্টেজ থাকে। তো একটা স্টেজের সঙ্গে পরবর্তী স্টেজকে কাপলিং এর কাজে এই অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়, এবং তখন একটা কনসেপ্ট আছে ইম্পিডেন্স ম্যাচিং, এবং সেই কাজের জন্য আমাদের কমন কালেক্টর যে কনফিগারেশন এটা ইউজ করা হয়। এবারে আমরা দেখবো যে কারেন্ট গেইন কোনটার ক্ষেত্রে কিরকম হয়। কারেন্ট গেইন মানে কি, আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট। তো কমন বেস যে কনফিগারেশন তার ক্ষেত্রে আউটপুট কারেন্ট বলতে কি বোঝায়, তার ক্ষেত্রে আউটপুট কারেন্ট মানে হচ্ছে আমার কালেক্টর কারেন্ট। যদি তোমরা কমন বেসটা দেখো সেক্ষেত্রে আউটপুট দিকে আমরা কি পাচ্ছি, কালেক্টর কারেন্ট পাচ্ছি, আর ইনপুটের দিকে কি পাচ্ছি আমরা, ইনপুটের দিকে আমরা পাচ্ছি হচ্ছে এমিটার কারেন্ট। এবার হচ্ছে আউটপুট বাই ইনপুট, এই দুটো কারেন্টের রেশিওকেই তো আমরা বলবো কারেন্ট গেইন। তাহলে দেখো আউটপুট কারেন্ট হচ্ছে আমার আইসি বাই ইনপুট কারেন্ট হচ্ছে আইই, রেশিওটা কত হয় আলফা, আলফা ইজ অলওয়েজ কত, লেস দ্যান 1 হয়। সে কারণে এখানে কারেন্ট গেইন যেটা, কারেন্ট গেইন হচ্ছে লেস দ্যান 1। ঠিক আছে। অন্যদিকে কমন এমিটারের ক্ষেত্রে যে কারেন্ট গেইন সেটা কত হয়, কমন এমিটার কনফিগারেশনের কথাটা ভাবো, সেখানে আমরা আউটপুটের দিকে কত কারেন্ট পাচ্ছি, আইসি কারেন্ট পাচ্ছি, আর ইনপুটের দিকে আমরা কত কারেন্ট দিচ্ছি, আইবি কারেন্ট দিচ্ছি। তাহলে আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট মানে হচ্ছে আইসি বাই আইবি, এই যে রেশিওটা এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বিটা বলি। এবং বিটার ভ্যালু কত হয়, বিটার ভ্যালু কিন্তু তোমরা শুনেছো যে 20 থেকে 500 এই রেঞ্জের মধ্যে থাকে। তার মানে আমরা বলতে পারি যে কমন এমিটারের ক্ষেত্রেও কিন্তু কারেন্ট গেইন যেটা হয় সেটা হচ্ছে হাই হয়। অন্যদিকে কমন বেসের ক্ষেত্রে কিন্তু কারেন্ট গেইনটা হচ্ছে লো হয়। আচ্ছা, এবার আমরা চলে আসবো কমন কালেক্টরের ক্ষেত্রে। কমন কালেক্টর মোডের কথা ভাবো, সেখানে আমরা ইনপুটটা কোথায় দিচ্ছিলাম, বেসে দিচ্ছিলাম। তাহলে ইনপুট কারেন্ট হচ্ছে আমার বেস কারেন্ট, আর অন্যদিকে আউটপুটটা আমরা কোথায় পাচ্ছিলাম, এমিটারে পাচ্ছিলাম। এমিটার কারেন্ট মানে আইই, সেটা হচ্ছে আমার আউটপুট কারেন্ট। এবারে যদি আমরা কারেন্ট গেইন মাপতে যাই তাহলে আমাদের আউটপুট কারেন্ট হচ্ছে আইই আর ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট হচ্ছে আইবি। এই রেশিওটাকে আমরা কি বলি, এটাকে আমরা গামা বলি। এবং গামার ভ্যালু কত হয়, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। তার মানে এটার ভ্যালু কিন্তু অ্যাপ্রিসিয়েবলি হাই হবে। ঠিক আছে, এটার ভ্যালুও হাই হবে, কিন্তু সব থেকে বেশি হাই হবে কমন এমিটারেরটা, আর এটা হচ্ছে কম্পারেটিভলি একটু কম হাই হবে, কিন্তু একের থেকে অবশ্যই বেশি হবে। কমন কালেক্টরের ক্ষেত্রেও যে কারেন্ট গেইন আমরা পাবো সেটাও কিন্তু একের থেকে অবশ্যই অনেক বেশি হবে। তো এটা হয়ে গেল কম্প্যারিজন ইন বিটুইন দ্য ট্রানজিস্টার কানেকশনস। তো ট্রানজিস্টারকে বিভিন্ন রকম যে কানেকশনে ইউজ করা যায় তাদের মধ্যে যদি কম্পারেটিভ অ্যানালিসিস করতে দেয় তাহলে তোমাদেরকে এই পয়েন্টগুলো লিখতে হবে: ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স, ভোল্টেজ গেইন, অ্যাপ্লিকেশনস অ্যান্ড কারেন্ট গেইন। আচ্ছা, এবারে আমরা চলে আসবো যে ট্রানজিস্টারের ক্ষেত্রে কিছু লিমিটেশনস আছে, ট্রানজিস্টারের লিমিটস অফ অপারেশনস কিছু আছে, যে লিমিটের মধ্যে আমরা ট্রানজিস্টারকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার এই লিমিটেশনস গুলোকে আমরা কোথায় পাবো, লিমিটেশনস গুলো আমরা দেখতে পাবো কোথায় বা জানবোই বা কিভাবে, এগুলোকে আমরা পেয়ে যাব একটা ট্রানজিস্টারের যখন কেনা হবে তখন ম্যানুফ্যাকচার একটা ডেটা শিট দেয়, সেই ডেটা শিটের মধ্যে আমরা এই লিমিটেশনস গুলো পেয়ে যাব। এটা একটা ট্রানজিস্টারের একটা ডেটা শিট। ঠিক আছে, এটা ধরো একটা সিলিকন দিয়ে তৈরি এনপিএন একটা ট্রানজিস্টার। ঠিক আছে, সেই ট্রানজিস্টারের এটা হলো ডেটা শিট। ডেটা শিটের মধ্যে কি কি থাকে না, ডেটা শিটের মধ্যে সেই সমস্ত লিমিটেশনস গুলো লেখা থাকে যে রেঞ্জের মধ্যে আমরা একটা ট্রানজিস্টারকে অপারেট করতে পারি। ট্রানজিস্টারের মডেল নেম এগুলো হচ্ছে BD135, BD137, BD139, এগুলো হচ্ছে বিভিন্ন মডেল নেম অফ দ্য ট্রানজিস্টার। এখানে একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম দেখানো আছে যে ট্রানজিস্টারের 3টে টার্মিনাল, বেস, কালেক্টর, এমিটার, 3টে টার্মিনাল কিরকম কি দেখতে হয় এগুলো থাকে, এবং তারই সাথে সাথে লেখা থাকে যে সমস্ত লিমিটেশনস গুলো একটা ট্রানজিস্টারের ক্ষেত্রে মেনশন করা থাকে সেগুলো এখানে দেওয়া আছে। এবার আমরা দেখবো যে সেই লিমিটেশনস গুলো কি কি একটা ট্রানজিস্টারের ক্ষেত্রে যেগুলো জানতে হবে। তো সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন অ্যাট কালেক্টর। ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন অ্যাট দ্য কালেক্টর, এটা বলতে আমরা কি বোঝাই, এটাকে আমরা পিসি ম্যাক্স, পাওয়ার ডিসিপেশন ম্যাক্স, পিসি ম্যাক্স অথবা এটাকে পিডি, এটা দিয়ে এই দুটো সিম্বল যে কোনোটার দ্বারা এটাকে বোঝানো সম্ভব, ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন অ্যাট দ্য কালেক্টর। এবার কালেক্টরের মধ্যে পাওয়ার ডিসিপেশন হবে কেন, একটা ট্রানজিস্টারের কথা ভাবো, একটা ট্রানজিস্টার ধরো এনপিএন একটা ট্রানজিস্টার আছে, ধরো এরকম একটা ট্রানজিস্টার, এটা হলো কি টার্মিনাল, এটা হলো আমার এমিটার টার্মিনাল, এটা হলো কি টার্মিনাল, এটা হলো বেস টার্মিনাল, আর এটা হলো কালেক্টর টার্মিনাল। ঠিক আছে, এবার যখন আমরা এই ট্রানজিস্টারটাকে কোনো সার্কিটে ব্যবহার করব তখন কি হচ্ছে, এখানে এই যে কালেক্টর আর বেস
এই যে জাংশন, এখানে কি থাকে, একটা রিভার্স বায়াস জাংশন থাকে। কালেক্টর এবং বেসের মধ্যে একটা আমাদের কি থাকে না, রিভার্স বায়াসড একটা জাংশন থাকে, কারণ কালেক্টর জাংশনকে আমরা সবসময় রিভার্স বায়াসেই অপারেট করি। ধরো এটা হলো এমিটার, এটা হলো বেস, এটা হলো কালেক্টর। এবার যখন আমরা এই এমিটারের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করব এবং এমিটার থেকে যে চার্জ ক্যারিয়ার যেগুলো আছে সেগুলো যখন এই বেস রিজিয়ন ছাড়িয়ে কালেক্টরের দিকে ছুটে যাবে, সেই যাওয়ার প্রসিডিওরটার মাধ্যমে এখানে তো একটা পোটেনশিয়াল ব্যারিয়ার আছে, এই বেস এবং কালেক্টরের মধ্যে তো একটা পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়, এবং সেই পোটেনশিয়াল ব্যারিয়ারটা কি হয়, যত আমরা রিভার্স বায়াস অ্যাপ্লাই করি তত পোটেনশিয়াল ব্যারিয়ারটার পরিমাণটা বাড়তে থাকে। ঠিক আছে, তার মানে কি, এই যে ভোল্টেজ এটাকে তো অতিক্রম করতে হবে, তবে গিয়ে এই ইলেকট্রনগুলো বা যে চার্জ ক্যারিয়ারই এমিটার থেকে নির্গত হোক না কেন সেগুলো কালেক্টরে পৌঁছাতে পারবে। তার মানে ওখানে যখন এই বাধাটাকে অতিক্রম করে চার্জ ক্যারিয়ারগুলো কালেক্টরের দিকে যাবে, সেই সময় তাকে কিছু পাওয়ার ডিসিপেট হবেই, সেই সময় কিছুটা পাওয়ার তো ডিসিপেট হবেই, কারণ এখানে একটা ভোল্টেজ আছে আর এখানে একটা চার্জ ফ্লো হচ্ছে, মানে কারেন্ট ফ্লো হচ্ছে। তার মানে ভোল্টেজ ইনটু কারেন্ট, সেখান থেকে আমরা কি পেয়ে যাব না, সেখান থেকে আমরা একটা পাওয়ার ডিসিপেশন কত হচ্ছে সেটা একটা পাবো। এবার এই যে কতটা ম্যাক্সিমাম পাওয়ার একটা জাংশনে ডিসিপেট হতে পারে তার একটা লিমিটেশন আছে। এরকম নয় যে আমরা অ্যাব্রাপ্টলি পাওয়ারটাকে যত খুশি ডিসিপেট করতে পারি, তা কিন্তু হবে না। একটা নির্দিষ্ট ট্রানজিস্টরের ক্ষেত্রে এর একটা ভ্যালু স্পেসিফাই করা থাকে যে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন এতটাই হতে পারে। নেক্সট হচ্ছে কি, ম্যাক্সিমাম কালেক্টর টু এমিটার ভোল্টেজ। কালেক্টর এবং এমিটারের মধ্যে, কালেক্টর টার্মিনাল আর এমিটার টার্মিনাল, এটা হচ্ছে এমিটার আর এটা হচ্ছে কালেক্টর টার্মিনাল, এদের মধ্যে সর্বোচ্চ একটা ম্যাক্সিমাম ভোল্টেজ কিন্তু হতে পারে। তার থেকে বেশি ভোল্টেজ কিন্তু এই দুটোর মধ্যে যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ট্রানজিস্টরটা ড্যামেজ হয়ে যাবে। এবার হচ্ছে এই যে ম্যাক্সিমাম যতটা পাওয়ার, ম্যাক্সিমাম যে কালেক্টর আর এমিটারের মধ্যে যতটা ভোল্টেজ হতে পারে, ঠিক আছে, তাকে বলা হয় ভিসি ম্যাক্স। ঠিক আছে, এবং কখনো কখনো ভিসি ম্যাক্স, কখনো কখনো এটাকে কি নামে ডাকা হয় না, কখনো কখনো এটাকে ভিবিআর ব্র্যাকেটের মধ্যে সিইও এই নামেও ডাকা হয়, অথবা শুধু ভিসিও সিইও এই নামেও ডাকা হয়। এই নামগুলোর কারণ কি, ভিসিই ম্যাক্স এটা তো বুঝতেই পারছো, কালেক্টর এবং এমিটার, সি ফর কালেক্টর, ই ফর এমিটার, এবং ম্যাক্সিমাম মানে হচ্ছে কালেক্টর আর এমিটারের মধ্যে ম্যাক্সিমাম কত ভোল্টেজ দেওয়া যেতে পারে, তার জন্য এটাকে বলা হচ্ছে ভিসি ম্যাক্স। অন্যদিকে আরেকটা হচ্ছে ভিবিআর ব্র্যাকেটের মধ্যে সিইও, এই নামটার সার্থকতা কোথায়, এটা দেখো, সি মানে হচ্ছে কালেক্টর, ই মানে হচ্ছে এমিটার, মানে হচ্ছে ভোল্টেজ, আর বিআর এই কথাটার মানে হচ্ছে ব্রেকডাউন, ইট স্ট্যান্ডস ফর ব্রেকডাউন, মানে এর থেকে বেশি যদি ভোল্টেজ হয় তাহলে ব্রেকডাউন হয়ে যাবে। ঠিক আছে, এবার এই যে নামটা দিয়েছে ভিসিইও, মানেটা কি, সিইও মানে হচ্ছে কালেক্টর টু এমিটার হোয়েন বেস ইজ ওপেন, মানে বেসটা যদি ওপেন অবস্থায় থাকে, বেসে কোনো ধরো ওপেন সার্কিট, সেই পরিস্থিতিতে আমরা যদি কালেক্টর আর এমিটারের মধ্যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, সেই ভোল্টেজের যে সর্বোচ্চ ভ্যালু হতে পারে তাকে কি কি নামে ডাকা যেতে পারে না, বিআর, বিআর স্ট্যান্ডস ফর ব্রেকডাউন ব্র্যাকেটের মধ্যে সিইও। ঠিক আছে, এই নামে ডাকা যেতে পারে, অথবা একে কি নামে ডাকা যেতে পারে না, একে ভিসিই ম্যাক্স এই নামে ডাকা যেতে পারে, অথবা কি নামে ডাকা যেতে পারে না, শুধু ভিসিইও নামেও ডাকা যেতে পারে। শুধু যদি বলে ভিসিইও তাহলেও এই একই জিনিসকেই আমরা বোঝাবো, মানে শুধু ভিসিইও মানে কালেক্টর টু এমিটার ভোল্টেজ হোয়েন বেস ইজ ওপেন। ঠিক আছে, এই নামেও একে ডাকা যেতে পারে। তো যে নামেই ডাকুক না কেন ভ্যালুটা কিন্তু সেম। এইগুলো হচ্ছে একটা স্পেসিফিকেশন, এটার ভ্যালু অবশ্যই ট্রানজিস্টরের ডেটা শিটে মেনশন করা থাকবেই, ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য কালেক্টর টু এমিটার ভোল্টেজ, অথবা ভিবিআর সিইও, অথবা শুধু ভিসিইও। ঠিক আছে, আরেকটা স্পেসিফিকেশন থাকে, সেটা হচ্ছে কি না, ম্যাক্সিমাম কালেক্টর কারেন্ট। ম্যাক্সিমাম কতটা কারেন্ট এই যে কালেক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হবে, এই কারেন্টটার ম্যাক্সিমাম ভ্যালু কত, এই কারেন্টটাকে আমরা কি বলি, আইসি। কালেক্টর কারেন্টকে আমরা আইসি বলি। এবার আইসির যে সর্বোচ্চ ভ্যালু তাকে আমরা কি বলবো, আইসি ম্যাক্স বলবো। আর কি বলবো, এটাকে আইসি ব্র্যাকেটের মধ্যে ম্যাক্স, এটাই হচ্ছে আমার সর্বোচ্চ ভ্যালু অফ দ্য কালেক্টর কারেন্ট। ঠিক আছে, এটাও কিন্তু ট্রানজিস্টরের ডেটা শিটে মেনশন করা থাকে। এবারে হচ্ছে কি, ট্রানজিস্টরটাকে যখন আমরা অ্যাক্টিভ রিজিয়নে অপারেট করব, রুলগুলো কি কি, মানে এই যে রুল সেগুলো আমাদেরকে ট্রানজিস্টরের ক্ষেত্রে ফলো করতে হবে যখন আমরা এটাকে অ্যাম্পলিফায়ার হিসাবে ব্যবহার করব। তো অ্যাম্পলিফায়ার হিসাবে যদি আমরা ট্রানজিস্টরকে ব্যবহার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ট্রানজিস্টরটাকে আমাকে অবশ্যই অ্যাক্টিভ রিজিয়নে অপারেট করাতে হবে। আমরা কি কি দেখেছি, ট্রানজিস্টরে কি কি রিজিয়ন থাকে, অ্যাক্টিভ রিজিয়ন থাকে,
কাট অফ রিজিয়ন থাকে এবং স্যাচুরেশন রিজিয়ন থাকে। তার মধ্যে যে অ্যাক্টিভ রিজিয়ন, সেই অ্যাক্টিভ রিজিয়নে যদি আমরা ট্রানজিস্টরকে অপারেট করাই তবেই একমাত্র ট্রানজিস্টরটা অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করবে। আদারওয়াইজ যদি তোমার ওটা কালেক্টর রিজিয়ন, সরি ওটা যদি কাট অফ রিজিয়ন অথবা যদি ওটা যে স্যাচুরেশন রিজিয়নে থাকে তখন ওটা সুইচিং এর কাজে ব্যবহার করা হয়, ট্রানজিস্টরকে তখন সুইচিং এর জন্য ইউজ করা হয়। কিন্তু অ্যাম্পলিফায়ার হিসাবে ব্যবহার করতে গেলে ট্রানজিস্টরকে অবশ্যই অ্যাক্টিভ রিজিয়নে রাখতে হবে। এবং আর কি কি শর্ত মেনে চলতে হবে না, তাতে ট্রানজিস্টরের মধ্যে যে কালেক্টরের কারেন্ট হবে সেই কালেক্টর কারেন্ট দ্যাট মাস্ট বি লেস দেন আইসি ম্যাক্স। কালেক্টরের মধ্যে কারেন্টের যে সর্বোচ্চ ভ্যালু তার তুলনায় কম হতে হবে, এবং তারই সাথে সাথে পিসি দ্যাট শুড বি লেস দেন পিসি ম্যাক্স, মানে পাওয়ার ডিসিপেশন যেটা হবে সেই পাওয়ার ডিসিপেশন যেন ট্রানজিস্টরের যে সর্বোচ্চ পাওয়ার ডিসিপেশন হতে পারে তার তুলনায় কম হয়, এটাও কিন্তু মেনে চলতে হবে। এবারে আমরা একটা গ্রাফিক্যাল ওয়েতে ব্যাপারটা দেখে নেব। গ্রাফিক্যাল ওয়ে মানে হচ্ছে ট্রানজিস্টরের যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, ট্রানজিস্টরের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এটা কোন অবস্থায় বলো, কোন মোডে, এটা হচ্ছে কমন এমিটার মোড। ঠিক আছে, কমন এমিটার মোডে ট্রানজিস্টরের যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স সেই সময়কার আমরা ডিফারেন্ট পয়েন্টগুলোকে দেখছি। তো ট্রানজিস্টরের যে কমন এমিটার মোড আমরা দেখেছি, যে কম্প্যারিজনটা আমরা দেখেছিলাম একটু আগে, কম্প্যারিজনটাই দেখো সব থেকে বেশি ভোল্টেজ গেইন কোথায় পাওয়া যায়, কমন এমিটার মোডে পাওয়া যায়। এবং সেই কারণে কমন এমিটার যে মোড সেই মোডটাকেই কিন্তু সব থেকে বেশি ব্যবহার করা হয় যখন আমরা ট্রানজিস্টরকে একটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজে লাগাতে চাই তখন। তো কমন এমিটার মোডের যে ক্যারেক্টারিস্টিক্স এটা হচ্ছে আইসি, ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ভিসিই। এবার এই যে ব্লু রঙের যে লাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো কি, এগুলো হচ্ছে যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, মানে হচ্ছে আইসি কিভাবে ভিসিইর সঙ্গে পরিবর্তিত হচ্ছে, যেটা আমরা আগের দিন অলরেডি দেখেছি এই ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, এবং এই যে বিভিন্ন কার্ভ গুলো আছে, এগুলো বিভিন্ন কার্ভ কি জন্য আছে, বিকজ এগুলো হচ্ছে বিভিন্ন ভ্যালুজ অফ আইবি। আইবি অর্থাৎ বেস কারেন্টের বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন কার্ভ গুলো আছে। ঠিক আছে, এবারে দেখো এই যে কালো রঙের একটা ডটেড লাইন দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা কিসের কার্ভ, এটা হচ্ছে আমার পিসি ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন কার্ভ। এটাকে বলা হচ্ছে পিসি ম্যাক্স অথবা ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন কার্ভ। এবং এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হচ্ছে কালেক্টর এবং এমিটারের মধ্যে যে ভোল্টেজ আছে সেইটা, তাকে কালেক্টরের কারেন্ট দিয়ে গুণ করে এই ভ্যালুটা পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে পিসি ম্যাক্স। ঠিক আছে, আমরা একটু কার্ভটাকে এখানে ভালো করে দেখে নিই। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এখানে আমরা কি দেখাবো, ভোল্টেজ দেখাবো, ভিসি দেখাবো। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কি দেখাবো, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কারেন্ট দেখাবো অর্থাৎ আইসি দেখাবো। এবারে আমরা বিভিন্ন কার্ভ যেগুলো এঁকেছি আইবির বিভিন্ন ভ্যালুর জন্য সেটা দেখাবো। একটু কার্ভটাকে আপার নেচার দেখানো হচ্ছে, পুরো স্ট্রেট লাইন না দেখিয়ে একটু উপরের দিকে উঠছে এরকম ভাবে আমরা এটাকে শো করবো। এটা একটা কার্ভ একটা আইবির ভ্যালুর জন্য, এটা একটা কার্ভ, এটা একটা কার্ভ, এরকম বিভিন্ন কার্ভ আমরা পাচ্ছি। এগুলো কিসের জন্য না, বিভিন্ন আইবির বিভিন্ন ভ্যালুর জন্য। সাপোজ এটা হচ্ছে আইবি ইজ ইকাল টু 10 মাইক্রো অ্যাম্পিয়ার। Suppose this is for IB is equal to 10 microampere. Suppose this is for IB is equal to 20 microampere. Suppose this is equal to IB is equal to 30 microampere. এটা হলো for IB is equal to 40 microampere. আচ্ছা, একদম নিচে একটা কার্ভ থাকবে, সেটা কিসের জন্য না, সেটা হচ্ছে for IB is equal to 0. IB is equal to 0 microampere এর একটা কার্ভ এরকম আমার থাকবে। Suppose this curve is for IB is equal to 0 microampere. এরকম বিভিন্ন আমরা কার্ভ পেয়ে গেলাম। তার মানে এই যে কার্ভ আমরা পেয়ে গেলাম বিভিন্ন আইবির ভ্যালুর জন্য, সেখান থেকে এবার আমরা কি করব না, এখান দিয়ে আর একটা
আরেকটা কার্ভ এখানে দেখানো হয়েছে, দেখো এইরকম ভাবে একটা কার্ভকে এখানে শো করা হয়েছে, এরকম ভাবে একটা কার্ভকে শো করা হয়েছে। এটা আমার দেখানো একটু ভুল হলো, কার্ভটা একটু এক্সপোনেনশিয়াল নেচারের হবে। ঠিক আছে, এইরকম একটা কার্ভ দেখানো হয়েছে এবং এই কার্ভ বরাবর কি দেখানো হয়েছে না, এটা হলো পিসি ম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার দ্যাট ক্যান বি ডিসিপেটেড অ্যাক্রস দ্য কালেক্টর টার্মিনাল বা কালেক্টর জাংশন, এইটাকে বলা হচ্ছে পিসি ম্যাক্স বা ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন কার্ভ। ঠিক আছে, তো এই কার্ভের ভ্যালু আমরা কি করে পাবো, মানে এই কার্ভের এখানেও পাওয়ার ডিসিপেশন যা হবে, এই পয়েন্টেও পাওয়ার ডিসিপেশন সেম, এখানেও পাওয়ার ডিসিপেশন সেম। ঠিক আছে, মানে এই কার্ভের উপরে যে কোনো পয়েন্টে পাওয়ার ডিসিপেশন সেম হবে এবং তার ভ্যালু কত হবে না, এর ভ্যালু হবে ভিসিই, কালেক্টর টু এমিটারের মধ্যে যে ভোল্টেজ, মাল্টিপ্লাইড বাই হচ্ছে আইসি অর্থাৎ কালেক্টর কারেন্ট। এই দুটোকে আমরা যদি গুণ করে দিই তাহলেই আমরা কিসের ভ্যালু পেয়ে যাব, পিসি ম্যাক্সের ভ্যালু পেয়ে যাব। এবার একটা জিনিস দেখো, এই কার্ভের এইখান থেকে যদি আমরা একটা লাইন এখানে এক্স অ্যাক্সিসের উপরে টানি, আর একটা লাইন যদি আমরা যেমন ধরো এইখানে টেনেছে ওয়াই অ্যাক্সিসের উপরে যদি আমরা একটা লাইন টানি, তাহলে আমরা কি পাবো, তাহলে এটা এক্স অ্যাক্সিসকে একটা পয়েন্টে ছেদ করবে এবং ওয়াই অ্যাক্সিসকেও একটা পয়েন্টকে ছেদ করবে। এই কার্ভটা থেকে যদি আমরা একটা পারপেন্ডিকুলার এখানে টেনে দিই, তাহলে এই যে পয়েন্ট আর এই পয়েন্ট থেকে আমরা এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্ট পারপেন্ডিকুলার টানলাম আর ওয়াই অ্যাক্সিসের উপরেও পারপেন্ডিকুলার টানলাম, তাহলে এটা এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে টাচ করলো এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ভিসিই ম্যাক্স। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ভিসিই ম্যাক্স, মানে ভিসিইর ভ্যালু এর থেকে বেশি করা যাবে না। ঠিক আছে, এটা হলো ভিসিই ম্যাক্স। আর এইখান থেকে যে আমরা ওয়াই অ্যাক্সিসের উপরে যে পয়েন্টটা টানলাম, ওয়াই অ্যাক্সিসের উপরে যে আমরা পয়েন্টটা টানলাম এটাকে বলা হচ্ছে কি আইসি ম্যাক্স, অর্থাৎ কালেক্টর কারেন্টের ভ্যালু এর থেকে বেশি করা যাবে না। এটা হচ্ছে ট্রানজিস্টরের যে আমার ডেটা শিট, সেখান থেকে আমরা এগুলো পেয়ে যাব, আইসি ম্যাক্সের ভ্যালুও পেয়ে যাব, ভিসিই ম্যাক্সের ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে বুঝতে পারলে একটা ট্রানজিস্টরের যে ক্যারেক্টারিস্টিক্স, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, সেখান থেকে আমরা কি কি পদ্ধতিতে আমরা এই ভিসিই ম্যাক্সের ভ্যালু পেতে পারি, বা ভিসিই ম্যাক্সকে আরো কি কি নামে ডাকা হয় না, ভিসিই ম্যাক্সকে ভিবিআরসিইও অথবা ভিসিইও এই নামেও ডাকা যেতে পারে। ঠিক আছে, সেটার ভ্যালু আমরা এখান থেকে পেলাম। আর এই যে আইসি ম্যাক্স, তার ভ্যালুটা আমরা কি করে পেলাম না, এটা আমরা ওয়াই অ্যাক্সিসের উপরে একটা লম্ব টানলাম, সেখান থেকে আমরা আইসি ম্যাক্স অর্থাৎ কালেক্টর কারেন্টের সর্বোচ্চ ভ্যালু কত হতে পারে সেটা ওখান থেকে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আমি একটা জিনিস বলি, এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কি রিজিয়ন, এটা হচ্ছে আমার স্যাচুরেশন রিজিয়ন। এবার এই স্যাচুরেশন রিজিয়নটা আমি এখানে ছবিতে দেখিয়েছি, এটা অনেকটা বড় করে দেখানো হয়েছে, প্র্যাকটিক্যালি কিন্তু এই স্যাচুরেশন রিজিয়নটা খুবই ছোট রিজিয়ন একটা। আমি একটু ছবিতে এটা বড় করে দেখিয়েছি, প্র্যাকটিক্যালি ওটা দেখাতে গেলে কিন্তু আরো অনেক মানে পাতলা করে দেখালে এটা বেটার। মানে ধরো এইরকম থাকবে, হয়তো খুব পাতলা হবে রিজিয়নটা, হয়তো এরকম হবে। ঠিক আছে, এইরকম ভাবে এইরকম একটা পাতলা রিজিয়ন থাকবে। তো আমার এখানে এটা একটু বড় করে দেখানো হয়ে গেছে, এটা পাতলা হবে। তো যাই হোক, এই যে ভোল্টেজ যেটা আমরা পাচ্ছি, এই মানে যে সময়ের মধ্যে অ্যাকচুয়ালি এই রিজিয়নটা পাচ্ছি আমরা, এইখান থেকে যদি আমরা একটা লম্ব এক্স অ্যাক্সিসের উপরে টানি, তার মানে এই এতটা ভোল্টেজ পর্যন্ত আমরা বলতে পারি যে আমার কি হচ্ছে, এই ভোল্টেজ পর্যন্ত আমার স্যাচুরেশন রিজিয়নের মধ্যে থাকছে। তো এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটার নাম কি দেওয়া হচ্ছে, ভিসিই স্যাট বা ভিসিই স্যাচুরেশন, ভিসিই স্যাট। ইট স্ট্যান্ডস ফর স্যাচুরেশন ভোল্টেজ অফ দ্য কালেক্টর টু এমিটার টার্মিনাল। অথবা যদি আমরা এই কার্ভে দেখাই, তাহলে এইখান থেকে যদি আমরা পারপেন্ডিকুলার টানি, এদিক বরাবর আমার কি আছে, এদিক বরাবর আমার ভিসিই আছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমার কি আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের আইসি আছে। তাহলে এইখান থেকে যদি আমরা পারপেন্ডিকুলারটা টানি, তাহলে এই যে ভোল্টেজটা আমরা পেলাম এটাকে আমরা নাম দেবো কি ভিসিই স্যাট বা স্যাচুরেশন ভোল্টেজ। এটাও কিন্তু ট্রানজিস্টরের যে ডেটা শিট সেখানে কিন্তু স্পেসিফাই করা থাকে ভিসিই স্যাটের ভ্যালু। তো এইগুলোই হচ্ছে মেন পয়েন্ট যেগুলোকে আমরা ট্রানজিস্টরের ডেটা শিটের মধ্যে পেয়ে যাব। এছাড়াও আর কি কি স্পেসিফাই করা থাকবে না, ট্রানজিস্টরের ডেটা শিটের মধ্যে আরো আলফা বিটা এই সমস্ত যে ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু স্পেসিফাই করা থাকবে। তোমাদের সিলেবাস যেটা বলা আছে দেখো এখানে ভিসিই স্যাট, আইসি ম্যাক্স, এটা তোমরা দেখেছো। ভিসিই স্যাটটা দেখলে, ভিসিইও মানে হচ্ছে কালেক্টর টু এমিটারের মধ্যে যে সর্বোচ্চ ভোল্টেজ অ্যাপ্লাই করা যেতে পারে। আরেকটা টার্ম বাদ পড়ে গেছে, এটা হচ্ছে আইসিইও। আইসিইও কোন কারেন্ট,
আইসিইও হচ্ছে যখন আমার বেস কারেন্ট 0 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বেস কারেন্ট 0, কিন্তু তার তলাতেও এইখানেও তো একটা কালেক্টর কারেন্ট আছে। এইটুকু এখান থেকে এইটুকু হলেও, এটুকু তো একটু সামান্য হলেও একটা কালেক্টর কারেন্ট। এই কালেক্টর কারেন্টটা কি জন্য ফ্লো করছে? এই কালেক্টর কারেন্টটা, আমার বেস কারেন্ট তো 0, তাহলে কালেক্টর কারেন্টটা হচ্ছে কেন? যদি একটা কমন এমিটার কনফিগারেশনের কথা আমরা ভাবি, কমন এমিটার কনফিগারেশন, সাপোজ ইট ইজ এ কমন এমিটার কনফিগারেশন, এটা হলো এমিটার টার্মিনাল, এটা হলো বেস টার্মিনাল, আর এটা হলো কালেক্টর টার্মিনাল। আচ্ছা, এবারে আমরা বেসে কি অ্যাপ্লাই করি? এখানে আমরা সিগন্যাল অ্যাপ্লাই করি। আমরা ধরো এখানে বেস কারেন্ট 0 মানে কি, এখানে আমরা ওপেন সার্কিট করে দিয়েছি, বেস কারেন্ট 0 তাহলেই তো হবে। যদি আমরা এখানে কোনো সিগন্যাল না দিই, তার মানে এখানে ওপেন করে দিই, তাহলে কোনো কারেন্ট বেসের মধ্যে ফ্লো করবে না। কিন্তু এখানে একটা ভোল্টেজ তো অবশ্যই থাকবে, যেটা হচ্ছে আমার বেসটাকে ফরওয়ার্ড বায়াস করবার জন্য থাকবে। এটা হচ্ছে এরকম একটা ভোল্টেজ, আমাদেরকে এটাকে ফরওয়ার্ড বায়াস করার জন্য কিন্তু এখানে দিতে হবে। নেক্সট হচ্ছে কালেক্টর জাংশনকে রিভার্স বায়াস করতে হবে আমাকে, এবং এখানে আমাদের অ্যাকচুয়ালি লোড রেজিস্ট্যান্সটাও থাকবে, এবং এটা আমাকে রিভার্স বায়াস করার জন্য একটা ব্যাটারি এরকম এখানে কানেক্ট করতে হবে। ঠিক তো? এটা হচ্ছে কমন এমিটার কানেকশন, এবং আমরা কি করছি না, এখানে কোনো সিগন্যাল অ্যাপ্লাই করিনি। তাহলে যদি আমরা কোনো সিগন্যাল অ্যাপ্লাই না করি, তাহলে কি কালেক্টর আর এমিটারের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না? সেটা কিন্তু হবে। কি জন্য হবে? দেখো, এখানে আমার একটা রিভার্স বায়াসে ব্যাটারি কানেক্টেড আছে, সেই ব্যাটারিটার ভোল্টেজ কত? সাপোজ দিস ব্যাটারি ভোল্টেজ ইজ ভিসিসি। এবার এই যে সার্কিটটা, এই দিকটা তো ওপেন সার্কিট, এই দিকটা হচ্ছে ওপেন সার্কিট, মানে এই দিক থেকে কোনো কারেন্ট ওখানে যাবে না। কিন্তু এই যে পথ, এই পথে তো একটা কারেন্ট ফ্লো হবে। এই যে কারেন্ট ফ্লোটা হবে, এই কারেন্টটাকে কি কারেন্ট বলে? এই কারেন্টটাকেই বলা হচ্ছে আমার কালেক্টর টু এমিটার কারেন্ট, আইসিই উইথ বেস ওপেন। আইসিইও, এই নামটার সিগনিফিকেন্স কি? আইসিইও মানে হচ্ছে কালেক্টর টু এমিটার কারেন্ট হোয়েন বেস ইজ ওপেন। বেস তো ওপেনই আছে, কারণ বেসের এখানে কোনো সিগন্যাল আমরা দিইনি, তার মানে বেস ওপেন আছে। তার মানে এই কারেন্টটাকে আমরা বলবো কি কারেন্ট? আইসিইও। এবং আমাদের যে কার্ভ আছে, কার্ভ থেকে আমরা আইসিইও এর ভ্যালু কি করে পাবো না, এইখান থেকে এইটুকু, এইটুকু যে কারেন্ট আমরা দেখতে পাচ্ছি, মানে যখন আমার বেস কারেন্ট 0 হয়ে গেছে, সেই পরিস্থিতিতেও যে সামান্য কালেক্টর কারেন্ট আমার ফ্লো হচ্ছে, এই কালেক্টর কারেন্টটার নামই হচ্ছে আইসিইও, কালেক্টর টু এমিটার কারেন্ট উইথ বেস ওপেন। ঠিক আছে? এই কালেক্টর টু এমিটার কারেন্ট উইথ বেস ওপেন বা আইসিইও, এটাও কিন্তু যে ট্রানজিস্টর তার ডেটা শিটে স্পেসিফাই করা থাকবে। এখানে একটা জাস্ট এক্সাম্পল দেখানো হয়েছে, যে একটা এক্সাম্পল পাওয়ার ডিসিপেশন যে কার্ভ, ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন কার্ভ, সেটাকে দেখানো হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে আমার ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন যে কার্ভ, সেখানে আমরা কি করে পাই ভ্যালুটা? ভিসিই ম্যাক্স এবং আইসি ম্যাক্স, এই দুটোকে গুণ করে আমরা পাই। অ্যাকচুয়ালি আমার এখানে এটা এরকম লেখা উচিত, হ্যাঁ, এটা হচ্ছে ভিসিই ম্যাক্স এখানে লেখা উচিত, ম্যাক্স, আর এটা হচ্ছে আইসি ম্যাক্স। এই দুটো প্রোডাক্টকে আমরা বলবো ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন বা পিডি অথবা পিসি ম্যাক্স। ঠিক আছে? তাহলে আইসি ম্যাক্স মানে কালেক্টর কারেন্টের সর্বোচ্চ ভ্যালু, এবং ভিসিই ম্যাক্স অর্থাৎ কালেক্টর টু এমিটার ভোল্টেজের সর্বোচ্চ ভ্যালু, এই দুটোর যে গুণফল, সেটার ভ্যালু কত বলেছে না 360 মিলিওয়াট, এটা বলে দিয়েছে। এবার ধরো তোমাকে দিল এরকম একটা কার্ভ এঁকে দিল, দিয়ে কোশ্চেন দিল যে সাপোজ একটা পয়েন্ট আছে যেখানে আইসি ম্যাক্স ইকুয়াল টু, যদি আমাদেরকে বলে যে 5 মিলি অ্যাম্পিয়ার, আইসি ম্যাক্স ইকুয়াল টু 5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এই কার্ভ থেকে আমরা যদি বার করতে চাই 5 মিলি অ্যাম্পিয়ার মানে কোন রকম জায়গায়, এইরকম একটা জায়গা হবে 5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এই রকম জায়গাতে আমার ভোল্টেজের ভ্যালু কত হবে? তাহলে দেখো ভিসি ম্যাক্স এর ভ্যালু আমার কত হয়ে যাবে? 360 মিলিওয়াট যেটা আছে সেইটাকে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা ভিসিই ম্যাক্স তার ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে? অন্যদিকে যদি আমাদেরকে ধরো ভিসিই ম্যাক্স এর কথা বলে দেয়, সাপোজ এক্সাম্পল 2 এখানে বলে দিয়েছে ভিসিই ম্যাক্স ইকুয়াল টু 18 ভোল্ট, তাহলে কোশ্চেন করলো যে ইফ দ্য ভ্যালু অফ ভিসিই ম্যাক্স ইজ 18 ভোল্ট দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ আইসি ম্যাক্স। আইসি ম্যাক্স কত হবে? তখন তোমরা কি করবে না, এই যে এই ইকুয়েশন, এখান থেকে ভিসিই ম্যাক্স এর ভ্যালু তোমরা 18 বসিয়ে দেবে, এবং আইসি ম্যাক্স ইকুয়াল টু হয়ে যাবে তখন কত? 360 মিলিওয়াট ডিভাইডেড বাই 18 ভোল্ট, মানে হচ্ছে কত না 20 মিলি অ্যাম্পিয়ার। তো এইভাবে আমাদেরকে এই সিম্পল প্রবলেম দিতে পারে, হয়তো একটা ভ্যালু বলে দিল যে ভিসিই ম্যাক্স বলে দিল, বললো যে আইসি ম্যাক্স ক্যালকুলেট করো, অথবা বলে দিল যে আইসি ম্যাক্স কত
বললো যে ভিসিই ম্যাক্স ক্যালকুলেট করো, এরকম টাইপের প্রবলেম এক্সামে হয়তো আসতে পারে। আর লাস্ট একটা টপিক আমরা জানবো, সেটা হচ্ছে ডি রেটিং পিডি ম্যাক্স। মানে পিডি ম্যাক্স এর যে ভ্যালুটা, যে ট্রানজিস্টরের ডেটা শিট সেখানে বলা থাকে, সমস্ত বলাগুলোই কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য স্পেসিফাইড। মানে এখানে স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয় 25°C তাপমাত্রায় একটা ট্রানজিস্টর সর্বোচ্চ 25 মানে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে তাপমাত্রা মানে তখন যতটা ম্যাক্সিমাম পাওয়ার সে ডিসিপেট করতে পারে, ঠিক আছে। এবার যত আমরা আমাদের যে অপারেটিং টেম্পারেচার সেটা যত বেশি হবে, মানে 25°C তাপমাত্রা তো সবসময় বর্তমান থাকবে না, তাপমাত্রা বাড়তে পারে। যত তাপমাত্রা বাড়বে তত কি হবে, পিডি ম্যাক্স এর যে ভ্যালু সেটা কিন্তু ক্রমশ ক্রমশ কমতে থাকবে, ঠিক আছে। এবং এই যে ডিরেটিং ফ্যাক্টর যেটা আছে সেটা কত না 2 মিলিওয়াট পার ডিগ্রি সেলসিয়াস, মানে প্রতি 1°C তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ওই ট্রানজিস্টরটার যে সর্বোচ্চ পাওয়ার ডিসিপেট করবার যে ক্ষমতা তার ভ্যালু 2 মিলিওয়াট করে কমতে থাকবে। তার মানে যদি আমরা এই এক্সাম্পলটা দেখি, এখানে পিডি ম্যাক্স কত বলা ছিল, 360 মিলিওয়াট। ধরো একটা ট্রানজিস্টরে বলা আছে যে পিডি ম্যাক্স হলো 360°C, এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় না 25°C তাপমাত্রায়। তার মানে 26°C তাপমাত্রায় এর পাওয়ার ডিসিপেশন করার ক্ষমতা কত হবে, 360 মাইনাস 2 মানে 358 মিলিওয়াট। 27 ডিগ্রিতে কত হবে না 360 মাইনাস 4 মানে 356 মিলিওয়াট। মানে এরকম ভাবে ক্রমশ ক্রমশ তার ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন করবার যে ক্ষমতা সেটা ক্রমশ কমতে থাকবে। এবং সমস্ত যে ভ্যালু সেগুলোকে সব স্পেসিফাই করা আছে কত ডিগ্রি সেলসিয়াসে, 25°C তাপমাত্রায় এটাকে সমস্ত কিছু স্পেসিফাই করা আছে, ঠিক আছে। তো এই পর্যন্ত পড়লে আমাদের এই যে ট্রানজিস্টর বিজেটির এই পর্যন্ত কভার হলো, ঠিক আছে। ট্রানজিস্টর স্পেসিফিকেশন পর্যন্ত আমাদের কভার হলো। এরপরে এই ট্রানজিস্টর চ্যাপ্টারের এই দুটো টপিক বাকি থাকছে, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর এবং ইউনি জাংশন ট্রানজিস্টর, এগুলোকে আমরা পরে কভার করব। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টার যেটা পরের দিন শুরু করব সেটা হচ্ছে বায়াসিং অফ বিজেপি। আমরা এই টপিকটা আগে কমপ্লিট করে নেব, তারপরে আমরা লাস্টের দিকে এই টপিকগুলোকে কভার করব, ঠিক আছে। বলো, কারো কিছু ডাউট আছে?